আজকের ক্লাসটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ আজকে তোমাদের ক্লাসের যে প্রথম বা তোমাদের সিলেবাসের যে প্রথম গল্পটি, জ্ঞানচক্ষু গল্পটি আশা পূর্ণদেবীর, আমি আজকে সুন্দর ভাষায় এবং সহজ সরলভাবে পরিবেশন করতে চলেছি। তাই শেষ পর্যন্ত এই গল্পটিকে তোমরা মনোযোগ সহকারে শুনবে। আশা রাখি এই গল্পটি তোমরা এই গল্পটি থেকে তোমরা অনেক কিছু শিক্ষা লাভ করবে এবং তোমরা অনেক অনেক উপকৃত হবে। তাই শেষ পর্যন্ত গল্পটা শোনা প্রয়োজন। তো প্রথমেই এই জ্ঞানচক্ষু গল্পের নামকরণ জ্ঞানচক্ষু, অর্থাৎ অনেকের প্রশ্ন হবে যে জ্ঞানচক্ষু কেন? আসলে জ্ঞানচক্ষু এই কথাটির অর্থ হচ্ছে বোধোদয়, মানে এখানে হচ্ছে বিকাশ, যাকে বলা হয় এখানে ভাবোদয়, ভাবের উদয়। তো জ্ঞানচক্ষু কথা বলতে গিয়ে, এই যে বিকাশ কথাটা বলতে গিয়ে, আর স্বামী বিবেকানন্দের একটা কথা সুন্দরভাবে মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, ইউ হ্যাভ টু গ্রো ফ্রম দ্য ইনসাইড আউট, নান ক্যান টিচ ইউ, নান ক্যান মেক ইউ স্পিরিচুয়াল, দেয়ার ইজ নো আদার টিচার বাট ইউর ওন সোল। কি বললাম প্রথমেই? স্বামী বিবেকানন্দ কি বলেছেন? যে নিজে থেকে জাগতে হবে। ইউ হ্যাভ টু গ্রো ফ্রম দ্য ইনসাইড আউট, নান ক্যান টিচ ইউ, নান ক্যান মেক ইউ স্পিরিচুয়াল, দেয়ার ইজ নো আদার টিচার বাট ইউর ওন সোল। মানে কেউ তোমাকে শেখাবে না, তোমার আত্মাই তোমাকে শেখাবে। আত্মাই তোমার জাগরণের অন্যতম কারণ। তাই জ্ঞানচক্ষু, জ্ঞান উন্মিলন, অর্থাৎ জ্ঞানের বহিঃপ্রকাশ, জ্ঞানের উন্মোচন, এটা একমাত্র তখনই হবে যখন তুমি নিজে উপলব্ধি করো, তোমার আত্মা তোমাকে সেই ভাবনায় রিয়েলাইজ করাবে। তো এই জ্ঞানচক্ষুর সঙ্গে এই পয়েন্টসটা বা স্বামীজির দেওয়া এই কোট পারফেক্ট। তো এখন আমি আসবো নামকরণ। তো নামকরণ কেন? তো নামকরণ এক স্বতন্ত্র শিল্পকর্ম, অর্থাৎ নামকরণ সাহিত্যে একটা অলংকার, অর্নামেন্টস বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ একজন ভাস্কর্য শিল্পী তিনি বহু যত্নে মূর্তি বানান। মূর্তির অঙ্গ সৌষ্ঠবে, বিন্যাসে, প্রতিটি খাঁজে তাঁর প্রতিভার দীপ্তি ঝরে পড়ে। কিন্তু কাজটা শেষ হয় কখন? না, চক্ষু দানের পর। ঠিক একইভাবে নামকরণ এই চোখে জ্যোতির মতো সৃষ্টির মর্ম সত্যটি তুলে ধরতে সচেষ্ট হয় বা সচেষ্ট হন। তাহলে নামকরণ কতটা গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে। আবার আমাদের বাংলা সাহিত্যের মহান ঋষিবর, মহান দার্শনিক তথা সাহিত্যের পালক পিতা, বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আদর্শকে আমরা বা যদি মতাদর্শ যদি আমরা অনুসরণ করি, তাহলে কি বলবো? যে সাহিত্যের নাম নামমাত্র হলে চলে না, কারণ নাম চরিত্র বহন করে, নাম ব্যক্তিত্ব বহন করে। তাহলে নামকরণ এই গল্পের নিরিখে যে যথাযোগ্য, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আমি এবার এই গল্পের যে চরিত্র সংখ্যা, এই গল্পের চরিত্র বলতে প্রধান হিসেবে গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন, ছোট মাসি, তার লেখক মেসোমশাই, এছাড়া যারা গৌণ চরিত্র রয়েছে, তপনের মা, মেজ কাকু, তার ছোট কাকা, আরও যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে। তো প্রথমেই আমি আসি এই গল্পের বিষয়বস্তুর কথা। তো এই গল্পটাকে আমি কয়েকটা পয়েন্টসের আকারে ভেঙে নিয়েছি, আর সেই পয়েন্টসগুলোকে আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরবো। এই পয়েন্টসগুলোকে আশা করা যাক এই পয়েন্টসগুলো তোমাদের কাছে এই গল্পটাকে বুঝতে এবং এই গল্পের যে মিনিং, যে অর্থ,
সেটা উপলব্ধি করতে তোমরা সচেষ্ট বা সক্ষম হবে, আমি আশা রাখি। কারণ এই পয়েন্টসগুলো এমনভাবে করা আছে যে এই প্রত্যেকটা পয়েন্টসের মধ্যেই এই গল্পের যে মর্মার্থ, গল্পের যে নির্যাস, তা কিন্তু লুকিয়ে রয়েছে। তাই তোমরা দয়া করে এই পয়েন্টসগুলোকে ফলো করবে। আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা এটাকে মনোযোগ সহকারে এই প্রত্যেকটা পয়েন্টসকে অনুধাবন করবে, কারণ এতে তোমাদের এই গল্প পড়তে আর কোনো অসুবিধা হবে না, আর কোনো সমস্যাও থাকার কথা নয়। তো আমি প্রথম যে পয়েন্টস, এই গল্পের যে প্রথম যে বিষয়টা, মানে যে পয়েন্টসটার কথা আমি প্রথম তুলে ধরেছি, সেটা হচ্ছে কি না, লেখকদের জগৎ সম্পর্কে একটা অলৌকিক ভাবনা। কি অলৌকিক ভাবনা? না, তখন একজন ক্রিয়েটিভ, এখানে চাইল্ড, সৃষ্টিশীল বালক, অর্থাৎ একজন কল্পনা বিলাসী, আবেগতাড়িত, এটা প্রথম থেকে কিন্তু তপন সম্পর্কে আমরা জেনেছি। তো তখন তার কল্পনার জগতে লেখকদের যে অলৌকিক ভাবনা সম্পর্কে একটা জীর্ণ ভাবধারা বা জীর্ণ ভাবনার একটা পাহাড় সে তৈরি করেছে। অর্থাৎ তার মনোরাজ্যে লেখকদের অতিপ্রাকৃত ভাবনা সম্পর্কিত একটা জীর্ণ ভাবনার ইতিহাস অজান্তেই তপনকে প্রভাবিত করেছে। বা এতকাল তপন একটা জীর্ণ ভাবনাকে সে লালন করে এসেছে। অর্থাৎ লেখকরা নাকি ভিন্ন গ্রহের মানুষ, অর্থাৎ এই জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, তারা সম্পূর্ণই আলাদা এই বিশ্ব থেকে। এই সব ভাবনা তখন এতকাল লেখক সম্পর্কে অনুমান করে এসেছে। কিন্তু তার এই অনুমান আর বাস্তবে লেখককে দেখা যেন সত্যিই তখন আর বিশ্বাস করতে পারে না যে লেখকরা তার ভাবনার জগতের মতোই অলৌকিক ক্ষমতার অধিকারী নয়, বরং তারা এই জগতেরই তার বাবা মেজ কাকুর মতোই রক্ত মাংসের মতো গড়া সাধারণ এক মানুষ। অর্থাৎ তার ভাবনা আর বাস্তবে লেখক সম্পর্কে অনুভূতি তো পুরোপুরি তখন মার্বেল। মানে তখন এই গল্পের প্রথমেই দেওয়া আছে তপনের চোখ মার্বেল হয়ে গেল, তখন তো বিশ্বাসই করতে পারে না। তো সেটাও এই গল্প পাঠে দেওয়া আছে যে লেখককে দেখার পর, অর্থাৎ লেখক মেশোকে প্রথম দেখার পর কীভাবে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত, বা তার প্রজ্ঞার দৃষ্টিভঙ্গি কীভাবে উন্নততর রূপ পেয়েছিল। তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। কি দেওয়া আছে এখানে? আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে বুঝে। তাহলে এভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু উন্মোচিত হলো। এবার আমি দ্বিতীয় পয়েন্টসের কথা যাব, সেটা হচ্ছে বন্ধুত্ব। এই বন্ধুত্ব কি না, ছোট মাসির সঙ্গে তপনের একটা বন্ধুত্ব, বন্ডেজ। এই গল্পে একটা অদ্ভুত মোড় নিয়েছে যে অসমবয়সী হয়েও বন্ধুত্বের একটা সিলমোহর পাওয়া, এটা একমাত্র আশাপূর্ণা দেবী এই জ্ঞানচক্ষু গল্পে করে দেখিয়েছেন। তো বন্ধুত্ব কিভাবে এই গল্পে একটা প্রভাব ফেলেছে তা আমি সেটা তোমাদের সামনে তুলে ধরব। অর্থাৎ বছর আজ থেকে বড় ছোট মাসি তপনের থেকে, তাহলে সেখানে তপনের সঙ্গে ছোট মাসির বন্ধুত্ব হওয়াটা যুক্তিসঙ্গত না, কিন্তু এটাও যুক্তিসঙ্গত। কারণ বয়সের জন্য বা সম্পর্কের জন্য বয়স কিন্তু কখনো যথেষ্ট নয়, বা বয়স কোনো মাধ্যম নয়। কারণ ইংরেজিতে কথা আছে কি, যে এজ ক্যান নেভার বি আ ব্যারিয়ার ইন আ রিলেশনশিপ। অর্থাৎ বয়স কখনো সম্পর্কের কাছে বাধা হতে পারে না। বা যদি আমরা মহাত্মা গান্ধীর যদি সেই মহান
ভাবনাকে যদি আমরা পাথেয় করি তাহলে অবশ্যই বলবো রিলেশনশিপস আর বেসড অন 4 প্রিন্সিপাল, অর্থাৎ সম্পর্ক গড়ে ওঠে 4টা বিষয়ের ওপর ভিত্তি করে। সেই 4টা বিষয় কি কি? নাম্বার 1 হচ্ছে অ্যাকসেপ্টেন্স, নাম্বার 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েট, আর নাম্বার 4 হচ্ছে রেসপেক্ট। অর্থাৎ এই 4টা গুণ যদি থাকে তাহলে বন্ধুত্ব সম্ভব, যেটা এই গল্পে তপন এবং তপনের ছোট মাসির মধ্যে ভরপুর বিদ্যমান। অর্থাৎ একে অপরের প্রতি শ্রদ্ধা বিনিময়, একে অপরকে বোঝা, এইসব দিকগুলো থাকলে বন্ধুত্ব অনায়াসেই গড়ে উঠতে পারে। আর এই গল্পে যেটা তপন এবং তপনের ছোট মাসি একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তাহলে বন্ধুত্ব সম্ভব। অর্থাৎ ছোট মাসিকেই তপন তার জীবনের পৃথিবী বলে মানে, অর্থাৎ ছোট মাসি তার জগৎ, ছোট মাসি তার জীবনের দুনিয়া। তাই মহাভারতে যদি কেউ নিজের থাকে সেটা তার ছোট মাসি, অর্থাৎ ছোট মাসিকে তখন সব কিছু কথা, সে সুখ দুঃখ হোক বেদনা হোক, সব কিছু কথা তুলে ধরে। তো যখন গল্প লিখলো দ্বিপ্রাহরিক পটভূমিকায়, যখন যখন পরিবেশ নিথর, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে লেখক মেশোকে দেখার পরে যে তপনের মধ্যে একটা জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছিল, যে প্রথম পয়েন্টসে বলেছিলাম, সেখানে এই জায়গাটা আমার বলাটা মিসিং ছিল। সেখানে কি না, লেখক মেশোকে দেখার পর তপনেরও মনে হয়েছিল কি যে সেও লেখক হতে পারে, তারও লেখক হওয়ার ক্ষমতা রয়েছে। অর্থাৎ দেয়ার ইজ নো অবস্টাকেল ফর তপন টু বি আ রাইটার, তপনের ক্ষেত্রেও লেখার জন্য কোনো বাধা রইল না। তাহলে এইবার এই দ্বিতীয় পয়েন্ট শেষে কি বলছি, তখন যখন একটা দ্বিপ্রাহরিক পরিবেশে মধ্যাহ্নকালীন সময়, যখন পরিবেশ নিথর, তখন সে কি করলো, একটা গল্প লিখে ফেললো। আর সেই গল্প পাঠের অনুভূতি কেমন, তার সারা শরীর কিন্তু কাঁটা দিয়ে উঠল। আর সেই গল্পের অনুভূতিকে তপন কিভাবে প্রকাশ করবে তাই ভেবে না পেয়ে তৎক্ষণাৎ সেই গল্পের আনন্দ সে ছোট মাসিকেই দিয়েছিল। যদিও এখানে তপনের কিছুটা হলেও অপ্রগলভ, মানে তপন চাইনি তার গল্প প্রকাশ হোক, কিন্তু তার মধ্যে একটা মানে গল্প প্রকাশ হোক এই ইচ্ছাটাও কিন্তু ছিল। তার কারণ আমি তোমাদেরকে এই টেক্সটেই আছে, এই তোমাদের পাঠ্য যে গল্পে রয়েছে, আমি তোমাদের সামনে তুলে ধরছি। কি আছে কি, যে তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে করলেও হয়, কারণ তপন বুঝতে পেরেছিল যে তার লেখার গুণমান, তার লেখার যে গুণপনা যদি কেউ উপলব্ধি করতে পারে তো সেটা হচ্ছে তার লেখক মেসোমশাই। তাই তপন ভেবেই নিয়েছিল যে যোগ্য লোকের হাতেই তার গল্প গেছে। এবার 3 নম্বর পয়েন্টস, যে মেসোমশাইয়ের হাতে তপনের গল্প প্রাপ্তি এবং প্রতিশ্রুতি। তো তপনের প্রথম সৃষ্টি স্বরচিত পাঠের প্রথম গল্প লেখক মেসোমশাই কিন্তু অনুধাবন করলেন। তারপর তিনি কি প্রতিক্রিয়া দিলেন? তিনি প্রতিক্রিয়া দিলেন যে তিনি গল্পটা ছাপিয়ে দেবেন, কিন্তু একটু মানে কাঁচা হাতে লেখা তো একটু কারেকশন করতে হবে। তো তপনকে তিনি কি বললেন সেটাও আমি শোনাচ্ছি। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে। তা তপন এটাতেই প্রথমে ভেবেছিল ঠাট্টা, কিন্তু পরে তার মুখে করুণার ছাপ, সম্ভবত করুণার ছাপই আছে, যখন তার মেশোর মুখে করুণার ছাপ ফুটে ওঠে তখন বুঝতে পারে যে এবার তার সৃষ্টি তার প্রগতির বিশ্বে বা প্রগতির পাঠ্যক্রমে একটা অভিনবত্ব বা একটা অভিনব ইতিহাস খাড়া করতে চলেছে। তার সৃষ্টির প্রথম ঊর্জা যা তাকে বাস্তব বা যা তাকে এই দুনিয়াতে বা যা তাকে এই বিশ্বে একটা অভূতপূর্ব সাফল্য প্রদান করতে চলেছে, বা তপনের প্রথম সৃষ্টির উদ্ভাবন, প্রথম সৃষ্টির উন্মাদনা যা তাকে একটা নয়া প্ল্যাটফর্ম, নয়া রূপ প্রদান করতে চলেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
মানে তপন ভেবেই নিয়েছে তার গল্প এবার প্রকাশিত হবে। তো এরপর ছুটি শেষ, মানে ছুটি ফুরিয়ে যায়। তো তপনের মেসোমশাইও কিন্তু চলে যান এবং সেই গল্পটিও নিয়ে যান। আর এদিকে তপনও বাড়ি ফিরে আসে। আজকে এটুকুই। বাকি খণ্ডগুলো, বাকি যে পয়েন্টসগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই, অতি অবশ্যই একটা লাইক এবং শেয়ার। যাক, সবাই ভালো থাকো, সবার কুশল কামনা করি। এই বলে আমি আজকে ক্লাসটা এখানেই অফ রাখছি।